সোমেন স্যারের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর জ্যামিতির আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায় রয়েছে, এটা তোমাদের অধ্যায় 15 বইয়ের 206 পাতায় রয়েছে, জ্যামিতির একটা অংশ। তো এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের ক্ষেত্রে আমরা তিনটে উপপাদ্য আলোচনা করব। সেটা হচ্ছে উপপাদ্য 40, 41, 42। ঠিক আছে, তো প্রথম আমরা 40 উপপাদ্যের কথা আসবো। তবে উপপাদ্য 40, 41, 42 এই যে তিনটে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য তোমাদের সিলেবাসে রয়েছে, এগুলো পড়বার আগে আমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক কাকে বলে। তো তোমরা বৃত্তের জ্যা এর আগে শিখে এসছো, বৃত্তের তোমরা ব্যাস এগুলো তোমরা জানো, কিন্তু স্পর্শক কি সেটা ধারণা তোমাদের কাছে নেই। তো যাই হোক, তো আমি প্রথমে ছবির সাহায্যে দেখাচ্ছি যে বৃত্তের স্পর্শক কাকে বলে। বৃত্তের স্পর্শক, তাহলে আজকে আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক। দেখো, আমরা একটা বৃত্তের ছবি যখন আমরা তৈরি করছি, দেখো এটা একটা বৃত্তের ছবি। এখন এই বৃত্তের যে ছবি, এই বৃত্তের ছবিতে আমরা জানি যে একটা কেন্দ্রবিন্দু থাকে। এখন এই কেন্দ্র দিয়ে যে সরলরেখাটা যায়, যেটা বৃত্তের দুই প্রান্তকে ছেদ করে, সেটা আমরা জানি বৃত্তের ব্যাস বলা হয়। ঠিক আছে, কিন্তু ধরো এরকম ভাবে আমি একটা সরলরেখা আঁকছি, যে সরলরেখাটা ধরো আমরা এরকম ভাবে একটা সরলরেখা আঁকছি, এই এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কিন্তু বৃত্তের কি বলবো, এই সরলরেখাটা অ্যাকচুয়ালি বৃত্তর ছেদক, কারণ এটা বৃত্তের দুই প্রান্তের সাথে যুক্ত না, তাহলে এটাকে বলা হয় ছেদক। তাহলে এখানে আমরা এই ছেদকটার নাম ধরো এ বি দিচ্ছি। ঠিক আছে, এটা এ বি। তাহলে এই এ বি কে আমরা ও কেন্দ্রীয় বৃত্তের কি বলবো, এখানে এ বি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের কি হবে, ছেদক হবে। কেননা এটা দুই প্রান্তকে ছেদ করেছে, দুই প্রান্তে দেখতে পাচ্ছ ছেদ করেছে, এবং তারপরেও কিন্তু এটা রয়েছে, এটা একটা সরলরেখা, এটা রেখাংশ নয়। কিন্তু যেহেতু এটা একটা রেখাংশ নয়, এটা সরলরেখা, সেই কারণে কি হবে যে এ বি ও কেন্দ্রীয় বৃত্তের একটা ছেদক হবে। ঠিক আছে, এখন এই ছেদকটা যদি মাঝখান দিয়ে আসে তাহলে সেটা ব্যাস বরাবর যাবে, কিন্তু ধরো এটা যদি মাঝখান দিয়ে আসে তাহলে এটা ব্যাস বরাবর যেতে পারে। এবার এটা যদি আরো প্রান্ত দিয়ে আসতে থাকে তাহলে এরকম ভাবে যাবে, তাহলে এইভাবে যাবে, যেতে যেতে এটা একসময় কি হবে না, একসময় যে বৃত্তের একেবারে একটা নির্দিষ্ট প্রান্তবিন্দুর উপর দিয়ে যখন এটা চলে যাবে, তখন এটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তখন কিন্তু এবিটা কি হয়ে যাবে, এটা তখন আমি নতুন একটা নাম দিচ্ছি, ধরো এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ নাম দিচ্ছি। এই এ ড্যাশ বি ড্যাশটা কিন্তু বৃত্তের তখন কি হয়ে যাবে, স্পর্শক হয়ে যাবে। দেখো এ কিন্তু এখানে দুটো পয়েন্টে একে মিট করেছিল বা সাক্ষাৎ করেছিল, কিন্তু এখানে এর সঙ্গে টাচিং পয়েন্ট কিন্তু তখন আর দুটো থাকবে না, একটা হয়ে যাবে। তখন আমি সেই বিন্দুটার নাম সি দিয়ে দিলাম। তাহলে এই যে চিত্রে আমরা দেখলাম যে চিত্রে থাকে আমাদের এখানে এ ড্যাশ বি ড্যাশ হলো কি বৃত্তের কি এখানে বৃত্তের একটি স্পর্শক। এটা বৃত্তের একটি স্পর্শক হলো। তাহলে স্পর্শক আমরা কাকে বলবো, স্পর্শক হচ্ছে সেই সরলরেখা যা বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে কি করে, স্পর্শ করে। তাহলে যে সরলরেখা বৃত্তকে যে সরলরেখা বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে, তাহলে একটি বিন্দুতে কি করে, একটি বিন্দুতে স্পর্শ করে। তাহলে যে সরলরেখা বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে তাকে ওই বিন্দুতে বৃত্তের স্পর্শ বলে। ওই বিন্দুতে বৃত্তের কি বলা হয়, বৃত্তের স্পর্শ বলে। তাহলে আশা করি তোমরা স্পর্শক সম্পর্কে জানতে পারো। এখন সবসময় মনে রাখতে হবে স্পর্শকের সঙ্গে কিন্তু বৃত্তের সম্পর্ক কেবলমাত্র একটা বিন্দুতে। যে সরলরেখা বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে তাকে ওই বিন্দুতে বৃত্তের স্পর্শক বলে। তাহলে এটা আমরা বৃত্তের স্পর্শক কাকে বলে সেটা জানতে পারলাম। তো এটা হচ্ছে স্পর্শকের আমাদের কি সংজ্ঞা। তাহলে এটাকে আমরা কি দিব, স্পর্শকের সংজ্ঞা হচ্ছে এটা। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে একটা বৃত্তের কতগুলো স্পর্শক আঁকা যেতে পারে। দেখো, একটা নির্দিষ্ট যদি আমি বিন্দু নিই, তাহলে কিন্তু সেই নির্দিষ্ট বিন্দুতে বৃত্তের ক্ষেত্রে কিন্তু একটাই স্পর্শক আঁকা যায়। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যদি এই বিন্দুটা ধরো, এখানে আমি এটা পি বিন্দু নিলাম, পি বিন্দু, জাস্ট এটার নাম আমি পি দিলাম। এখন এই পি বিন্দুতে আমি হাজার চেষ্টা করলে অসংখ্য স্পর্শক আঁকতে পারবো না। কটা স্পর্শক আঁকা যাবে, একটা। তাহলে বৃত্তের একটি নির্দিষ্ট বিন্দুতে কটা স্পর্শক আঁকা যায়, একটি স্পর্শক আঁকা যায়। তাহলে আমি সেটাই লিখছি, বৃত্তের উপরিস্থ, আমি এটা ধর্ম হিসেবে লিখছি, ধর্ম হিসেবে লিখে দেখো যে বৃত্তের উপরিস্থ
একটি নির্দিষ্ট বৃত্তের উপরিস্থ একটি নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক আঁকা যায়। বিন্দুতে কেবলমাত্র কেবলমাত্র একটি স্পর্শক আঁকা যায়, একটি স্পর্শক আঁকা যায়। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, তোমরা মনে রাখবে যে আমরা যদি বৃত্তের উপর একটা নির্দিষ্ট বিন্দু ফিক্সড করে দিই, তাহলে কিন্তু ওই ফিক্সড বিন্দুতে বৃত্তের উপরিস্থ একটা নির্দিষ্ট বিন্দু বা ফিক্সড বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক আঁকা যায়। এই কথাটা কিন্তু মাথায় রাখবে যে কেবলমাত্র একটি স্পর্শক আঁকা যায়। আচ্ছা, এরপরে আমি এটা তো ধর্ম আমাদের 1 দিলাম। 2, ধরো আমরা বৃত্তের উপরে তো অসংখ্য বিন্দু আছে, তাহলে এই বিন্দুতে আমরা একটা আঁকলাম। জাস্ট ধরো এই বিন্দুতে আমি এরপরে চলে আসি যে আমরা যদি বৃত্তের উপরে প্রত্যেকটা বিন্দুর কথা ভাবি। ধরো এখানে আমরা যদি একটা বৃত্ত নিয়ে আমরা যদি এখানে অসংখ্য বিন্দু, ধরো এটাতে পি, এটা কিউ, এটা ধরো আর, হ্যাঁ এখানে ধরো এস, এইভাবে যদি বিন্দুগুলো নিই, এটা ধরো টি, হ্যাঁ এস, এখানে আমি টি, এরকম যদি বিন্দুগুলো নিই, তাহলে দেখো এখানে আমি একটা স্পর্শক আঁকতে পারবো। জাস্ট এইখানে আমরা আরেকটা স্পর্শক আঁকতে পারবো, এই যে এখানে একটা, ঠিক আছে। আবার দেখো এইখানে আমরা একটা স্পর্শক আঁকতে পারবো। সিমিলারলি আমরা এখানে একটা স্পর্শক আঁকতে পারবো। আমি একটু বিন্দুগুলো দূরে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এখানে নিয়েছি, ধরো এখানে আমরা আরেকটা স্পর্শক আঁকতে পারবো। এটার নাম আমি এইভাবে দিয়ে দিলাম, তাহলে পি কিউ, এটা ধরো আর দিলাম, ঠিক আছে। এইখানটায় আমি এস দিচ্ছি, তাহলে এইখানে আমরা আরেকটা স্পর্শক আঁকতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে এটা আমরা কি দিলাম, এটা আর, এটা দিলাম এস। তাহলে দেখো একটা বৃত্তের উপরিস্থ যে অসংখ্য বিন্দু থাকার জন্য আমরা কিন্তু বৃত্তের উপরে অসংখ্য স্পর্শক আঁকতে পারি। তাহলে একটি বৃত্তের উপর কতগুলো স্পর্শক আঁকা যায়? একটি বৃত্তের উপর অসংখ্য স্পর্শক আঁকা যায়। অসংখ্য স্পর্শক আঁকা যায়। তাহলে আমরা অসংখ্য স্পর্শক একটা বৃত্তের উপরে আঁকতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অসংখ্য স্পর্শক আমরা আঁকি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বৃত্তটা অবশ্যই কোথায় হতে হবে? বৃত্তটা কিন্তু বৃত্তের আমাদের কোথায় হতে হবে? আমাদের বৃত্তের কিন্তু এটা আমাদের কি হবে? উপরিস্থ হতে হবে, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের মধ্যস্থ কোনো বিন্দুতে কি কোনো স্পর্শক আঁকা যায়? না। তাহলে আমরা একটা লিখব যে বৃত্তের মধ্যে অবস্থিত কোনো বিন্দু থেকে বা কোনো বিন্দুতে, বৃত্তের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে ওই বৃত্তের কোনো স্পর্শক আঁকা যায় না। ওই বৃত্তের কোনো স্পর্শক আঁকা যায় না। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে বৃত্তের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে ওই বৃত্তের কোনো স্পর্শক আঁকা যায় না, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে শিখলে কি যে এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যদি আমরা এই ধরো একটা বৃত্ত আঁকলাম, তো এই বৃত্তের আমরা মধ্যে একটা বিন্দু দিলাম, এই মধ্যের বিন্দুটার নাম আমি এখানে ধরো এটা এক্স দিয়ে দিলাম। এখন এই এক্স বিন্দু থেকে বৃত্তের কোনো স্পর্শক আঁকা যাবে কি? অ্যাকচুয়ালি এইটা দিয়ে যদি আমি কোনো সরলরেখা আঁকতে চাই, সেটা তো বৃত্তকে অবশ্যই কটা বিন্দু ছেদ করবে? দুটো বিন্দু ছেদ করবে। এখানে কিন্তু পিকিউটা কি হবে? স্পর্শক হবে না। তাহলে বৃত্তের মধ্যস্থ কোনো বিন্দু যদি আমি সেটা নিয়েও নিই, ধরো এটা এক্স বিন্দু নিলাম, এখান থেকে কিন্তু কোনো স্পর্শক আঁকা যায় না। তাহলে বৃত্তের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে ওই বৃত্তের কোনো স্পর্শক আঁকা যায় না। এটাও কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট, তোমরা কিন্তু এটা মনে রাখবে। তাহলে আমরা যেটা শিখলাম, স্পর্শকের সঙ্গে বৃত্তের একটা বিন্দুতেই সম্পর্ক, এবং ওই নির্দিষ্ট বিন্দুতে কেবলমাত্র একটাই স্পর্শক আঁকা যাবে। আর একটা বৃত্তের উপরিস্থ অসংখ্য বিন্দু থাকার জন্য, মানে এই পরিধির উপরে অনেক বিন্দু থাকার জন্য আমরা অনেকগুলো স্পর্শক আঁকতে পারি। আর হচ্ছে কি, বৃত্তের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে কোনো স্পর্শক আঁকা যায় না। তো আশা করি তোমরা স্পর্শকের সম্বন্ধে যে যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা পরবর্তী বিষয়ে চলে আসবো। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী উপপাদ্যে চলে আসছি। পরবর্তী যে তোমাদের উপপাদ্য রয়েছে সেটা হচ্ছে 40। এটা তোমাদের বই রয়েছে 208 পাতায়। এখানে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তো আমরা এটা কিভাবে প্রমাণ করব তোমরা একটু দেখো। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিয়ে সেখানে কিন্তু আমরা একটা স্পর্শক তৈরি করে নেবো। তো আমরা এখানে একটা বৃত্ত এঁকে নেবো। তো এই বৃত্তের বিন্দুতে আমরা কি করে নেবো? একটা স্পর্শক এঁকে নেবো, ঠিক আছে। তো আমরা এখানে ধরো ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমরা এখানে এঁকে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় একটা বৃত্ত। সেই বৃত্তের আমরা এখানে বহিস্থ বিন্দু আমরা একটা পি নিচ্ছি, এবং পি বিন্দুতে আমরা এ বি একটা স্পর্শক এঁকে নেবো। পি বিন্দুতে আমরা কি করবো? এ বি একটা
তো আমাদের এখানে তাহলে যে কাজটি করতে হবে যে আমরা এখানে ধরে নিচ্ছি যে অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে আমরা ধরে নিলাম কি যে স্পর্শকটা আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে এ বি স্পর্শক। তাহলে এটা আমরা এ বি লিখে দিলাম, পি বিন্দুতে এ বি স্পর্শক ধরে নিলাম। তাহলে এবার এই পি বিন্দু যদি এ বি স্পর্শক হয় তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধটা এঁকে নিচ্ছি। তাহলে এখানে ব্যাসার্ধ অনেক আঁকা যায়, কিন্তু এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা হলো? স্পর্শ বিন্দু ব্যাসার্ধ কিন্তু ওপি হলো। তাহলে আমাদের দেখাতে হবে যে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপিটা এই এ বি স্পর্শকের উপরে লম্ব, অর্থাৎ এখানে এ বি হচ্ছে পি বিন্দুতে স্পর্শক আর ওপি হচ্ছে ওই বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমাদের দেখাতে হবে যে ওপি এ বি এর উপর লম্ব, আমরা সেটাই লিখছি যে প্রদত্ত। তাহলে আমরা কি ধরে নিলাম যে অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক। তাহলে পি বিন্দুতে অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা দুটো জিনিস ধরে নিলাম যে অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বিটা স্পর্শক আর ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে ওপিটা এ বি এর উপর লম্ব। ঠিক আছে, তাহলে আমরা প্রামাণ্য লিখে নিচ্ছি। প্রামাণ্যতে আমরা কি দেখাবো? যেটা প্রমাণ করতে হবে সেটাই লিখবো যে প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এ বি। তাহলে ওপি লম্ব এ বি, ওপিটা এ বি এর উপর লম্ব, এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে আমাদের অঙ্কন একটা আছে, তো সেই অঙ্কনটা আমরা করে নিচ্ছি যে এ বি এর উপরে পি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু কিউ বিন্দু নিলাম। তাহলে আমরা এইখানে কিউ বিন্দুটা নিয়ে নিলাম, ঠিক আছে, এবং আমরা করব কি যে এই ও কিউটাকে আমরা জুড়ে নেব। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখলাম অঙ্কনটা কি লিখবো যে এ বি এর উপর পি বিন্দু ছাড়া অন্য একটি বিন্দু। তাহলে এ বি এর উপর পি বিন্দু ছাড়া অন্য একটি বিন্দু কিউ নেওয়া হলো। তাহলে অন্য একটি বিন্দু আমরা কি নিলাম? অন্য একটি বিন্দু কিউ নেওয়া হলো। তাহলে আমরা কি করলাম যে এই এ বি এর উপর পি বিন্দু ছাড়া অন্য একটি বিন্দু কিউ নেওয়া হলো এবং আমরা সাথে সাথে কি করলাম যে এই ও কিউটা যোগ করলাম। তাহলে নেওয়া হলো এবং ও কিউ কি করা হলো? ও কমা কিউ যোগ করা হলো। তাহলে ও কমা কিউ আমরা যোগ করলাম। ঠিক আছে, এখন এই ও কিউ যখন আমরা যোগ করলাম সেই ও কিউ কি করবে না আমাদের অবশ্যই বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে। তো সেটা আমরা পরবর্তীকালে লিখছি। আমরা একেবারে প্রমাণে চলে আসছি, নেক্সট প্রমাণ দেখাচ্ছি। দেখো প্রমাণটা কি না, যেহেতু এই যে পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে এই ও কিউটা বৃত্তকে একটা বিন্দু ছেদ করবে। তাহলে সেই ছেদ বিন্দু আমরা আর ধরে নিলাম, সেটাই আমরা লিখছি। যেহেতু এ বি সরলরেখার উপরিস্থ পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু। তাহলে পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে আমরা এখানে লিখছি কি যে যেহেতু এ বি সরলরেখার উপরিস্থ পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, সুতরাং আমরা যে সরলরেখাটা এখানে এঁকেছি সেটা কি? ও কিউ। তাহলে ও কিউ বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করবে। তা আমরা সেটাই লিখে দিলাম যে ও কিউ বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তো এখন সেই ছেদ বিন্দুটা আমরা কি ধরে নিলাম? ছেদ বিন্দুটা আর ধরে নিলাম। তাহলে ধরি ওই ছেদ বিন্দুটি হলো কি ধরে নিলাম? আর ধরে নিলাম। তাহলে ওই ছেদ বিন্দুটি কি ধরে নিলাম? আর ধরে নিলাম। তাহলে ওই ছেদ বিন্দু আমরা এখানে আর ধরে নিলাম। তো এরপরে আমরা প্রমাণে চলে আসি। ঠিক আছে, প্রমাণটা দেখো, ছবি থেকে আমরা এটা অবশ্যই বুঝতে পারছি যে এই যে ওয়ারটা নিশ্চয়ই ওকিউর থেকে ছোট। তাহলে আমরা সেটাই প্রমাণ তো শুরু করে দিয়েছি, তা সেই জন্যে আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি বা চিত্র থেকে দেখতে পাচ্ছি, সেটাই লিখছি যে চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ও আর লেস দেন ও কিউ। তাহলে ও আর লেস দেন কি? লেস দেন, এটা কিন্তু লেস দেন ছিল ও কিউ।
ওয়ারটা ও কিউ এর থেকে ছোট। কারণটা কি না, কিউ আর বিন্দু আর বিন্দু বিন্দুটা কোথায় আছে? আর বিন্দু হচ্ছে ও কিউ এর অন্তর্বর্তী বা মধ্যবর্তী, যাকে বলি যে অন্তর্বর্তী বলছি, যে আর বিন্দুটা ও কিউ এর মধ্যবর্তী বা অন্তর্বর্তী। তাহলে আর এই ভাষাটা আমরা এইভাবে লিখবো যে মধ্যবর্তী। তাহলে আর বিন্দু ও কিউ এর মধ্যবর্তী বা অন্তর্বর্তী যাই বলি না কেন, এর মধ্যে রয়েছে বলে আমরা কিন্তু এই ওয়ারটা ও কিউ এর থেকে কি লিখছি? ছোট। তাহলে আমরা কি লিখলাম যে ওয়ার লেস দেন ও কিউ, যেহেতু আর বিন্দু ও কিউ এর মধ্যবর্তী। আবার দেখো, আবার আমরা জানি, যে বৃত্তের এখানে দুটো ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওপি আর হচ্ছে ও আর। তাহলে আমরা লিখছি যে ওপি সমান ও আর, এগুলো দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ। তো সেই কারণে আমরা এখানে কি লিখবো যে ওপিটা ও কিউ এর থেকে ছোট হবে। সুতরাং কি লিখবো? ওপি লেস দেন, আমরা কি বসাবো? ও কিউ। ঠিক আছে, অর্থাৎ ওপি লেখাটা ও কিউ এর থেকে ছোট। এখন তোমরা দেখো যে ও বিন্দু থেকে আমরা এবি পর্যন্ত দুটো পথে আসতে পারি, একটা হচ্ছে ওপি পথে আর একটা হচ্ছে ও কিউ পথে। সেখানে আমরা দেখছি যে ওই দুটো পথের মধ্যে ওপি পথটাই কিন্তু ছোট হচ্ছে। ও বিন্দু থেকে এবি পর্যন্ত আসার যে দুটো পথ, সেটা হচ্ছে ওপি আর ও কিউ, এদের মধ্যে ছোট কোন পথটা হচ্ছে? ওপিটা হচ্ছে। এখন আমরা জানি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে সবথেকে ছোট পথ বা দূরত্ব সেটা হচ্ছে লম্ব দূরত্ব হয়। তো সেই কারণে আমরা কি বলবো যে ওপিটা এবি এর উপরে লম্বভাবে আছে। তাহলে আমরা নেক্সট এখানে বাকি যে অংশটি আছে সেটি লিখে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে। দেখো যে এখানে কিউ বিন্দুটা আমরা এখানে না নিয়ে এখানে নিলেও কিন্তু সেক্ষেত্রেও দেখা যেত যে ওপিটা মানে ওপিটা সবসময় ও কিউ এর থেকে ছোট হচ্ছে। তাহলে আমরা এখানে যুক্তিটা লিখছি, যেহেতু কিউ বিন্দু এবি এর উপর যে কোনো বিন্দু এবি এর উপর যে কোনো বিন্দু, হ্যাঁ, কিউ বিন্দুটা তো আমরা কোনো নির্দিষ্ট করে নিইনি, এবি এর উপর যে কোনো বিন্দু। সুতরাং আমরা ও বিন্দু থেকে এবি পর্যন্ত যে সকল রেখাংশ আঁকা যায়, তাহলে ও বিন্দু থেকে এবি পর্যন্ত যে সব রেখাংশ বা সরলরেখা যাই বলি না কেন, রেখাংশ আঁকা যায়, ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি? যেহেতু কিউ বিন্দু এবি এর উপর যে কোনো বিন্দু, সুতরাং ও বিন্দু থেকে এবি পর্যন্ত যে সকল রেখাংশ আঁকা যায়, তাদের মধ্যে কোনটা সবচেয়ে ছোট? তাদের মধ্যে ওপি হচ্ছে কি হবে? ক্ষুদ্রতম। মানে আমরা সবসময় দেখবো যে ওপিটাই এইভাবে প্রমাণ করে দেখা যাবে যে ক্ষুদ্রতম হচ্ছে। আবার ক্ষুদ্রতম দূরত্ব কি দূরত্ব? লম্ব দূরত্ব। আবার ক্ষুদ্রতম দূরত্ব কি হয়? ক্ষুদ্রতম দূরত্ব কি হয়? লম্ব দূরত্ব। এটা আমরা সবাই জানি যে ক্ষুদ্রতম দূরত্বটা কি বোঝায়? লম্ব দূরত্বই বোঝায়। আর সেই কারণে বা সুতরাং আমরা কি বলতে পারি যে ওপিটা এবি এর উপরে লম্ব চিহ্ন, ওপি লম্ব কি বলবো? এবি। তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, সেই জন্য আমরা কি লিখে দেবো? প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা এই পদ্ধতিটা বুঝতে পারলে। এটা খুবই সোজা, তো এটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এটা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আমরা এখানে দেখিয়ে দিলাম যে ওপিটা এবি এর উপরে কি রয়েছে? লম্ব রয়েছে। নেক্সট আমরা পরবর্তী অংশে আসছি। আচ্ছা, নেক্সট আমরা তোমাদের বইয়ে প্রয়োগ 6টা করে দেখাচ্ছি। প্রয়োগ 5টাও তোমরা করবে, এটা তোমাদের বই করে দেওয়া আছে, যাই সেই জন্য আমি দেখাচ্ছি না। তো এই প্রয়োগ 6টা তোমাদের বলা আছে নিজের করি, তো এটা আমি করে দেখে নিচ্ছি। এটা কিন্তু মার্কস 3 হিসেবে আসবে। বলা আছে কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শ দুটি পরস্পর সমান্তরাল হয়। তাহলে আমরা ফার্স্ট কাজ হচ্ছে যে একটা বৃত্ত আমরা এঁকে নেবো। তো সেই বৃত্তের আমরা ব্যাসের প্রান্তবিন্দুতে দুটো স্পর্শক আঁকবো। তাহলে ফার্স্ট আমাদের কাজ একটা বৃত্ত এঁকে নেওয়া। তো আমি এখানে একটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তের আমরা নাম দিয়ে দেবো যে এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত, এইভাবে আমরা কিন্তু এর নাম দিয়ে দেবো। তো আমরা এটা নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত। তো এই অকেন্দ্রীয় বৃত্তের আমরা একটা ব্যাস এঁকে নিলাম। জাস্ট আমরা এখানে এঁকে নিচ্ছি এবি ব্যাস, এখানে এ আর এটা বি নাম দিলাম। এখন এই এবি ব্যাসে আমরা এ প্রান্তে একটা স্পর্শক আঁকছি। এ প্রান্তে এমনভাবে স্পর্শকটা আঁকবো যেটা এটাকে দুটো বিন্দুতে একটা বিন্দুতে ছেদ করে। তো আমরা এখানে স্পর্শকটা এইভাবে এঁকে নিচ্ছি, তারপরে এটা একটা বিন্দুতে বৃত্তকে ছেদ করেছে। নেক্সট আমরা ওই একই কাজ বি বিন্দুতে করবো। এই বি বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকবো, তো এটাও একে একটা বিন্দুতে ছেদ করবো। তোমাদের যেটা প্রমাণ করতে হবে যে এই যে স্পর্শকগুলো আমরা এঁকেছি, ধরো এইটার নাম আমি দিয়ে দিচ্ছি পি কিউ, আর এটার নাম আমি দিয়ে দিচ্ছি ধরো আর এস। তাহলে এই পি কিউ এবং আর এস, তাহলে পি কিউ
আর এইটার নাম আমি দিচ্ছি আর এস। ঠিক আছে, আর এস। তাহলে এই পি কিউ এবং আর এস স্পর্শকগুলো পরস্পর সমান্তরাল। তাহলে আমরা যেটা করব যে প্রদত্ত ধরে নিচ্ছি, তাহলে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে ধরি, ও কেন্দ্রীয় বৃত্তে বা ও তোমরা এটা না এমনি লিখতে পারো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাসের প্রান্ত বিন্দুতে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাসের প্রান্ত বিন্দুতে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাসের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি হলো এ বি ব্যাসের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি হলো কি কি না, একটা হচ্ছে একটা স্পর্শকের নাম হচ্ছে পি এ কিউ, স্পর্শক দুটি হলো পি এ কিউ, ও অন্যটি স্পর্শক কি দেখতে পাচ্ছি আমরা আর বি এস। তাহলে অন্যটি হচ্ছে আর বি এস। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাসের প্রান্ত বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটি হলো পি এ কিউ ও আর বি এস। তাহলে এবার আমরা প্রামাণ্যে চলে যাই। তাহলে প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে, যেটা সেটাই বলবো। তাহলে প্রমাণ করতে হবে আমাদের এখানে এই যে দুটো স্পর্শক পরস্পর সমান্তরাল, তাহলে পি এ কিউ সমান্তরাল হচ্ছে আর বি এস। ঠিক আছে, সমান্তরালের চিহ্ন আমরা এইভাবে দিচ্ছি, অর্থাৎ আর বি এস এবং পি এ কিউ পরস্পর সমান্তরাল। তো এখানে আমাদের অঙ্কন কিছু নেই, তাহলে আমরা একেবারে প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণের দেখো কি কাজটা আমরা করবো, দেখতে পাচ্ছি যে এই ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক, আর ওইটা হচ্ছে স্পর্শ বিন্দু ব্যাসার্ধ, সেটাই আমরা লিখছি। ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে কে স্পর্শক আছে, পি এ কিউ স্পর্শক। তাহলে পি এ কিউ স্পর্শক, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের আমরা দেখলাম যে এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক এবং ওই বিন্দুতে স্পর্শ বিন্দু ব্যাসার্ধ আছে ও এ। তাহলে ও এ স্পর্শ বিন্দুগামী কি আছে, বিন্দুগামী ব্যাসার্ধ। তো আমরা এখানে যে উপপাদ্য পড়ে এসেছি যে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি পি এ কিউটা, তাই ওপিটা আমরা কি বলতে পারি, বা ওয়েটা, এখানে ওয়েটা পি এ কিউ এর উপর লম্ব। তাহলে আমরা বলবো যে ওয়ে লম্ব হচ্ছে পি এ কিউ। তাহলে পি এ কিউ অর্থাৎ ওয়েটা পি এ কিউ এর উপর লম্ব। একইভাবে ঠিক আছে, একইভাবে আমরা কি বলতে পারি যে এই যে আমাদের এখানে ও কেন্দ্রীয় বৃত্তের দেখো তোমরা বি বিন্দুতে কি স্পর্শক আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে আর বি এস। তাহলে বি বিন্দুতে হচ্ছে আর বি এস স্পর্শক। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে আর বি এস স্পর্শক এবং ওবিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী কি লিখবো আমরা, ব্যাসার্ধ। তাহলে এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হওয়ার জন্য এক্ষেত্রেও কিন্তু আমাদের এই ওবিটা আর বি এস এর উপর লম্ব। তাহলে আমরা লিখবো যে ওবি লম্ব আর বি এস। ঠিক আছে, ওবিটা আর বি এস এর উপর লম্ব। এখন দেখো ওএ এবং ওবি এটা তো একই সরলরেখা, তো এই একই সরলরেখার উপরে আমরা দেখলাম যে দুটো লম্ব আঁকা আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে সুতরাং একটাই সরলরেখা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এওবি একই সরলরেখার উপর একই রেখাংশ বা সরলরেখা যাই বলি না কেন, ঠিক আছে, একই রেখাংশই আমি এখানে লিখছি। তাহলে একই রেখাংশের উপর, তাহলে সুতরাং এওবি একই রেখাংশের উপরে আমরা দুটো লম্ব পেলাম, যে একটা হচ্ছে পি এ কিউ, একই রেখাংশের উপর পি এ কিউ, ও আরেকটা হচ্ছে আর বি এস। ঠিক আছে, আর বি এস উভয় সরলরেখায় কি লম্ব, উভয় সরলরেখা কি দেখতে পেলাম, লম্ব। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম যে এওবি সরলরেখার উপরে এই যে পি এ কিউ, এওবি রেখাংশের উপরে পি এ কিউ এবং আর বি এস এগুলো কি ওই সরলরেখার উপরে লম্ব দেখতে পাচ্ছি। তাহলে একই সরলরেখার উপরে যদি লম্ব হয় তাহলে তার পরস্পর কি হবে, সমান্তরাল হবে। যেমন এটা একটা সরলরেখা, এর উপর যদি আমি অসংখ্য লম্ব আঁকি না কেন, তো এই লম্বগুলো পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে বলতেই পারবো যে সুতরাং যে আমরা এখানে বলবো যে পি এ কিউ সমান্তরাল কি বলবো, আর বি এস, অর্থাৎ পি এ কিউ এর সঙ্গে আর বি এস কি সমান্তরাল। তো এই হচ্ছে আমাদের প্রয়োগটা ছিল, এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। আমি নেক্সট পরবর্তী অনুশীলনীতে তোমাদের চলে আসছি।
আচ্ছা, নেক্সট আমরা কোষে দেখি যে তোমাদের বইয়ে 15.1 রয়েছে 209 পাতা, তার একেবারে একের যে কোশ্চেনটা আছে সেটা আলোচনা করছি। এটা আমি একটু সংক্ষেপে দেখে নিয়েছি কোশ্চেনটা। এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। বলা আছে অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এওকে টি বিন্দু ছেদ করলো, তাহলে অ্যাঙ্গেল বি এটি 21 ডিগ্রি হলে বিটি এ কত? তাহলে আমরা প্রথমে একটা বৃত্তের ছবি এখানে এঁকে নেবো। তো এই বৃত্তের ছবিটা আমরা এখানে এঁকে নেওয়ার পর আমরা এর এবি একটা জ্যা এঁকে নেবো। তাহলে আমরা এবি একটা জ্যা এঁকে নিচ্ছি। এখানে আমরা এবি একটা জ্যা এঁকে নিলাম, এটা এ এটা বি দিয়ে দিলাম। এটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত। এবার বলছে যে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত আমাদের হচ্ছে কি যে বর্ধিত, আচ্ছা এবি এবি জ্যা বলেছে, নট ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা এটা জ্যা, এটা আমাদের ব্যাস আনলে চলবে না, এটা নর্মাল আমরা জ্যা এঁকে নেবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা নর্মাল জ্যা এঁকে নিচ্ছি, যেটার নাম আমরা কি দিয়ে দেবো এবি। এটা কিন্তু ব্যাস করলে চলবে না, তাহলে আমরা এটা এবি কি এঁকে নিলাম, নর্মাল জ্যা, এটা কিন্তু ব্যাস না, ঠিক আছে। এটা অকেন্দ্রীয় বৃত্ত। এবার বলছে যে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শ বর্ধিত এওকে, আচ্ছা বর্ধিত এওকে পি বিন্দুতে ছেদ করলো। তাহলে বি বিন্দুতে আমরা যদি ধরো এটা স্পর্শক টানছি বি বিন্দুতে, তাহলে এখান থেকে আমরা একটা স্পর্শক এঁকে দিলাম। সেটা বর্ধিত এও মানে হচ্ছে এই যে এইটা, এটাকে আমাদের টি বিন্দুতে ছেদ করলো, টি বিন্দুতে ছেদ করলো, তাহলে এইটা আমরা ধরে নিলাম টি বিন্দু, ঠিক আছে। এটা কিন্তু আচ্ছা এও, ঠিক আছে, বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করলো। এবার হচ্ছে বি এ টি 21 ডিগ্রি, এখন বি এ টি এই কোণটা হচ্ছে কত দেওয়া আছে 21 ডিগ্রি। আচ্ছা বিটিএ মানে হচ্ছে বিটিএ এই যে অ্যাঙ্গেলটা, এইটা কত ডিগ্রি তোমাদের বার করতে হবে। তাহলে আমাদের উত্তরটা কি চাই এখানে, অ্যাঙ্গেল বিটিএ সমান কত ডিগ্রি। আচ্ছা, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে আমরা এইটাকে জুড়ে নেবো। দেখো এই যে পয়েন্টটাকে, এটাকে জুড়ে নেবো। এটাকে জুড়ে নিলে তাহলে আমরা এখানে কিন্তু একটা স্পর্শক আর স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো যে এই যে অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি, এটা কিন্তু আমরা অবশ্যই 90 ডিগ্রি বলতে পারবো, ঠিক আছে। বোঝা গেল? এটাকে আমরা কত ডিগ্রি বলবো, 90। তাহলে আমাদের এখানে প্রমাণটা করবার জন্য আমাদের যে কাজটা করতে হলো যে ও কমা বি যোগ করে নিতে হবে। তাহলে যোগ করা হলো, সেটাই আমরা কাজটা করে নিলাম, যে ও কমা বি যোগ করলাম। তাহলে এই যে ও বি হচ্ছে কি, ও বি স্পর্শ বি বিন্দুতে একটা স্পর্শক পাচ্ছি আমরা। সেই বি বিন্দুতে স্পর্শকটা কি, বি বিন্দুতে আমাদের স্পর্শকটা হচ্ছে এখানে নাম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে টিবি বা বিটি। তাহলে বি বিন্দুতে হচ্ছে বিটি স্পর্শক, ঠিক আছে, বি বিন্দুতে বিটি স্পর্শক, ঠিক আছে, বি বিন্দুতে হচ্ছে বিটি স্পর্শক। আর ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ওবি হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ঠিক আছে। তোমরা এই দুটো জিনিস বুঝতে পারলে আশা করছি। তো এই ওবিটা আমাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলো, আর বিটিটা কি হলো, স্পর্শক হলো। তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেল ও বিটি এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কারণ কি না, যেহেতু আমাদের ওবি লম্ব হচ্ছে বিটি, ওবিটা বিটি এর উপর লম্ব, সেই কারণে অ্যাঙ্গেল ওবিটি 90 ডিগ্রি হবে। আচ্ছা, তোমরা দেখো এই যে ত্রিভুজ এ ও বি এর আবার দুটো কোণ সমান, বাহু সমান, আমরা কি লিখবো যে ও এ সমান হচ্ছে ও বি। এগুলো কি বৃত্তটার ক্ষেত্রে কি বোঝাচ্ছে, এগুলো ব্যাসার্ধ বোঝাচ্ছে, সেই কারণে এই দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে, সমান হবে, এবং এটাও 21 ডিগ্রি হবে। তো সেটাই আমরা এবার লিখছি যে আমাদের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার নাম ও এ বি। তাহলে অ্যাঙ্গেল ও এ বি সমান হবে অ্যাঙ্গেল ও বি এ। ও এ বি দেখো, ও এ বি সমান অ্যাঙ্গেল ও বি এ হবে, যেহেতু ও এ এবং ও বি সমান। তো এই দুটো অ্যাঙ্গেল প্রত্যেকেই কত করে হবে, 21 ডিগ্রি করে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 21 ডিগ্রি হয়ে গেল। এখন দেখো এ বি টি, অ্যাঙ্গেল এ বি টি এর মান কত হবে না, 90 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি। তা 90 এর সঙ্গে যদি আমরা 21 যোগ করি তাহলে হবে কত, 111 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা টোটালটা পেয়ে গেলাম 111, এটাও জানি 21, তাহলে এটা খুব সহজে বার করতে পারবো। তাহলে ত্রিভুজ এ বি টি এর আমাদের বার করতে হবে অ্যাঙ্গেল এ টি বি, অ্যাঙ্গেল এ টি বি বা বি টি এ যাই বলি না কেন, অ্যাঙ্গেল বি টি এ এটা আমরা পাবো কিভাবে, 180 ডিগ্রি থেকে এই ত্রিভুজের যে দুটো কোণের মান জানি সেগুলো বাদ দিয়ে দেবো। সেগুলো কি কি আছে না, আমাদের এই কোণটা আছে 21 ডিগ্রি, আর এটা আছে 111 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আসছে 180 ডিগ্রি বিয়োগ 21 আর 111 যোগ করলে কত হয় না, 111 আর হচ্ছে 20, 131 32, তাহলে 132 ডিগ্রি, ঠিক আছে। তো 132 ডিগ্রি বাদ দিই, 2 দাও আমাদের হচ্ছে 10, 8 দাও 10,
ঠিক আছে, 3 এর আগে 4 আর কয়দা হচ্ছে 8, 4 দাও 8, তাহলে আমাদের কত ডিগ্রি এলো 48 ডিগ্রি। তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা আমাদের পেলাম উত্তর হিসেবে বিটিএ অ্যাঙ্গেল কত পেলাম 48 ডিগ্রি। তাহলে এই উত্তরটা আমাদের কিন্তু 48 ডিগ্রি চলে এলো। নেক্সট আমরা পরের কোশ্চেন আলোচনা। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী আরেকটি কোশ্চেনে আলোচনা করছি। দেখো কোশ্চেন নাম্বার 5, দেখো এটা তোমাদের বইয়ের অনুশীলনী 15.1 রয়েছে, মার্কস 3 এর কোশ্চেন। দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটি এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, প্রমাণ করো যে পি কিউ সমান হাফ বিসি। তাহলে ফার্স্ট আমরা দুটো বৃত্ত এঁকে নেবো যাদের কেন্দ্রবিন্দু কিন্তু একই হবে। তা আমি একটা বৃত্ত একটু বড় করে আঁকছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবং আরেকটা বৃত্ত আমরা ছোট করে আঁকবো। এইটা হচ্ছে প্রথম বৃত্ত, আবার এর সঙ্গেও কিন্তু আরেকটি বৃত্ত আছে, তো সেটাও আমি এখানে এঁকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট আরেকটি বৃত্ত। এই দুটো বৃত্তের কিন্তু কেন্দ্রবিন্দু আমাদের এখানে একই কেন্দ্রবিন্দু, ঠিক আছে, এই দুটো বৃত্তের কেন্দ্রবিন্দু কিন্তু একই ধরে নেবো। তো আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু, এবং এখানে দুটো আমাদের কেন্দ্র মানে দুটো বৃত্ত রয়েছে। তো আমরা এখানে একটা বিন্দু এ ধরে নিলাম। তো এর এবি যেটা আমরা আঁকছি, ঠিক আছে, এবি যেটা দেখো একে এই বিন্দু ছেদ করলো, আর একটা আমরা এখান থেকে এর আরেকটা জায়গা আঁকছি যেটা, তাহলে এটা হচ্ছে এ বি, আর আরেকটা জায়গা বলা হচ্ছে এসি। তো বলছে যে অপর বৃত্তকে পি ও কিউ, তাহলে এই পয়েন্টটার নাম আমি পি দিলাম, আর এই পয়েন্টটার নাম আমি কিউ দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের পি কিউ, তাহলে এটা পি কিউ বিন্দু ছেদ করেছে, ঠিক আছে। তা তোমাদের বা আমাদের কি প্রমাণ করতে হবে যে এই পি কিউটা, এই যে পি কিউটা, এইটা আমাদের কিন্তু বিসি এর কি হবে অর্ধেক হবে, পি কিউটা বিসি এর অর্ধেক হবে, ঠিক আছে। এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা প্রদত্তটা লিখে নিচ্ছি। প্রদত্তটা কি লিখবো, যে দুটি এককেন্দ্রীয় বৃত্তে ধরি এককেন্দ্রীয় বৃত্তগুলো কি ও কেন্দ্রীয়, আমরা ও কেন্দ্রীয় বৃত্ত ধরে নিলাম। ধরি ও কেন্দ্রীয় বৃহত্তর বৃত্তটি, ও সমকেন্দ্রিক বৃহত্তর বৃত্তটি, আচ্ছা ও সমকেন্দ্রিক ধরে নিচ্ছি যেহেতু দুটো বৃত্তের কথা বলা আছে, তাহলে ও সমকেন্দ্রিক বৃহত্তর বৃত্তটি ও সমকেন্দ্রিক বৃহত্তর বৃত্তটির এবি ও এসি যা আচ্ছা এটা প্রদত্ত হিসেবে আমরা দেখছি, তাই এটা আমরা প্রদত্ত লিখে দিলাম। তাই ও সমকেন্দ্রিক বৃহত্তর বৃত্তটির এবি ও এসি যা ক্ষুদ্রতর বৃত্তটি কি আছে, ক্ষুদ্রতর বৃত্তটিকে পি ও কিউ বিন্দু ছেদ করেছে। ক্ষুদ্রতর বৃত্তটিকে পি ও কিউ বিন্দুতে কি লিখবো, ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। তো এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি ধরলাম না, ধরি ও সমকেন্দ্রিক বৃহত্তর বৃত্তটির এবি ও এসি যা ক্ষুদ্রতর বৃত্তটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তো আমাদের এখানে একটা প্রমাণ যেটা আছে যে পি কিউটা বিসি এর অর্ধেক, সেটা আমাদের লিখতে হবে। তাহলে সেটা আমরা প্রামাণ্য হিসেবে লিখছি। প্রমাণ করতে হবে কি, সেটাই লিখছি। প্রমাণ করতে হবে কি, যে পি কিউ সমান হাফ বিসি, এটাই আমাদের কিন্তু প্রমাণ করে দেয়। এরপরে আমরা অঙ্কনে চলে আসবো। দেখো অঙ্কনের ক্ষেত্রে ফার্স্ট আমরা এটার অঙ্কন করব। তো এটার অঙ্কন লিখছি। তাহলে অঙ্কন কি আছে দেখো, আমাদের এখানে অঙ্কন হচ্ছে আমরা এই যে ও কেন্দ্রীয় বৃত্তটা আমাদের ছিল, এই ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে আমরা কিন্তু এই ওপি আর ওপি কে কি করবো, জুড়ে নেব। তাহলে অঙ্কন হচ্ছে ও কমা পি এবং ও কমা কিউ, পি এবং ও কমা কিউ যোগ করা হবে। তাহলে এটা আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। তো ও কমা পি এবং ও কমা কিউ যোগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে আসি প্রমাণে। দেখো কিভাবে করবো, ও কেন্দ্রীয় এই যে ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রে, তাহলে ও কেন্দ্রীয় ক্ষুদ্রতর বৃত্তের দেখতেই পাচ্ছি যে ক্ষুদ্রতর বৃত্তের ও কেন্দ্রীয় ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ বি স্পর্শক। তাহলে কোন বিন্দুতে না, পি বিন্দুতে এ বি স্পর্শক, আর হচ্ছে ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওপি স্পর্শ বিন্দুগামী কি হচ্ছে ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো আমরা পড়ে এসেছি যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়ে থাকে। তাহলে কি বলবো, ওপি লম্ব আমরা বলবো এবি, ওপিটা এবি এর উপর লম্ব। তো একইভাবে
একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অকেন্দ্রীয় ক্ষুদ্রতর বৃত্তের ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রে ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিউ বিন্দুতে কে স্পর্শক আছে। কিউ বিন্দুতে হচ্ছে আমাদের ও কিউ এসি স্পর্শক, কিউ বিন্দুতে এসি স্পর্শক, ঠিক আছে। এবং ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ও কিউ স্পর্শ বিন্দুগামী, ও কিউ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ও কিউ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে ও কিউটা যদি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়, তাহলে আমরা এখানেও বলতে পারি যে ও কিউটা এসি এর উপর কি হবে, লম্ব। তাহলে ও কিউ লম্ব হচ্ছে এসি, কারণ আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কিভাবে থাকে, লম্ব হয়ে থাকে। সেই কারণে ও কিউটা এসি এর উপরও লম্ব হবে। এখন আমরা বৃহত্তর বৃত্তে চলে যাই। তাহলে বৃহত্তর অকেন্দ্রীয় বৃহত্তর বৃত্তে, তাহলে সেটাই লিখছি অকেন্দ্রীয় বৃহত্তর বৃত্তের ক্ষেত্রে আমরা দেখলাম যে ওপিটা এবি এর উপরে লম্ব। তাহলে ওপি লম্ব এবি, তাহলে ওপিটা এবি এর উপরে লম্ব হলো। তাহলে আমরা প্রথম দিকে যে উপপাদ্য পড়ে এসেছিলাম বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, সেখানে বলা হয়েছিল যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি জ্যায়ের উপরে লম্ব হয়, তাহলে আমরা সেই সরলরেখাটা জ্যাটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে অকেন্দ্রীয় বৃত্তে আমরা দেখতে পাচ্ছি যে ওপি লম্ব এবি জ্যা, এবিটা এখানে কি জ্যা, আর ওপিটা হচ্ছে কেন্দ্রগামী সরলরেখা। তাহলে ওপি যদি এবি জ্যার উপর লম্ব হয়, তাহলে সেই যে অনুপাদ্য করে এসেছিলাম যে কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি জ্যায়ের উপর লম্ব হয়, তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা বলবো যে সুতরাং এপি সমান হচ্ছে বিপি। সুতরাং কি বলবো, এপি সমান হচ্ছে বিপি, অর্ধেক দিয়ে আমরা বলবো যে পি ওপি এর মধ্যবিন্দু বা পি এবি এর মধ্যবিন্দু, পি এবি এর কি বলবো মধ্যবিন্দু, পিটা এবি এর মধ্যবিন্দু হয়ে গেল, ঠিক আছে। কেন হলো এটা, তোমরা যে উপপাদ্য পড়েছিলে বৃত্তের সংক্রান্ত উপপাদ্য, সেখানে বলা ছিল যে বৃত্তের কোনো জ্যায়ের উপরে কেন্দ্রগামী সরলরেখা যদি লম্ব হয়, তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। বৃহত্তর বৃত্তের ক্ষেত্রে দেখা গেল যে এই কেন্দ্রগামী সরলরেখা ওপিটা এই এবি জ্যার উপর লম্ব, সেই কারণে এপি সমান বিপি হলো, পি এবি এর কি হলো মধ্যবিন্দু হলো। একইভাবে ও কেন্দ্রীয় বৃহত্তর বৃত্তের ক্ষেত্রে ও কিউ লম্ব আমাদের হচ্ছে এসি জ্যা, এসিটা কি জ্যা। তাহলে আমরা বলবো কি যে এ কিউ সমান সি কিউ, এ কিউ সমান হবে সি কিউ, অর্থাৎ কিউ আমাদের হবে এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। এখন এই এ বি সি ত্রিভুজে চলে আসো। তাহলে ত্রিভুজ এ বি সি এর আমরা দেখতে পাচ্ছি যে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, পি কমা দিয়ে এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা, আর একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে কিউটা এসি এর মধ্যবিন্দু, তাহলে কিউ এসি এর মধ্যবিন্দু। তো তোমরা 9 একটা উপপাদ্য পড়েছিলে যে একটা ত্রিভুজের যদি দুটো বাহুর মধ্যবিন্দু যে সংযোজক সরলরেখা, সেটা অবশ্যই কি হয়, তৃতীয় বাহু সমান্তরাল হয় আর কি হয়, অর্ধেক হয়। তাহলে এখানে এই যে পিটা এবি এর মধ্যবিন্দু প্রমাণ হয়ে গেছে, কিউটা আমাদের হচ্ছে এসি এর মধ্যবিন্দু প্রমাণ হয়ে গেছে। তাহলে সেই কারণে আমরা বলবো যে এই পি কিউটা বিসি এর কি হবে, হাফ হবে। অর্থাৎ আমরা এখানে বলবো পি কিউ সমান 1/2 বিসি। এটা ক্লাস 9 এর উপপাদ্য অনুযায়ী হলো যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয় আর অর্ধেক হয়। তো আমাদের এখানে অর্ধেকটাই প্রয়োজন, সেই জন্য পি কিউ সমান হাফ বিসি। এটাই আমরা কিন্তু এখানে প্রমাণিত করে নিলাম বা প্রমাণ করে দিলাম। আচ্ছা, এই যে এক্সট্রা জ্যামিতিগুলো তোমাদেরকে আমি করে দিলাম, এগুলি তোমরা এই অনুশীলনীতে করবে, খুব বেশি এখানে করার দরকার নেই। পরবর্তী আমি ভিডিওতে এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য রয়েছে তার উপপাদ্য 41 আলোচনা করব এবং তার প্রয়োগ বা অনুশীলনী যা যা আছে সেগুলো আলোচনা করব।